বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। ভারতের মোস্ট ওয়ান্টেড দাউদ ইব্রাহিম পাকিস্তানি রয়েছে, তাকে ভারতে ফিরিয়ে আনতেই হবে। সংসদে দাঁড়িয়ে সোমবার একথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। দাউদ ইব্রাহিম পাকিস্তানি রয়েছে, তাকে ভারতে ফিরিয়ে এনে ছাড়ব। সংসদে দাঁড়িয়ে সোমবার বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তার দপ্তরের প্রতিমন্ত্রী হরিভাই পারাথিভাই চৌধুরীর আগে দাউদ সংক্রান্ত বক্তব্যে বিভ্রান্তি তৈরি হয়েছিল। সরকারকে চেপে ধরেছিল বিরোধীরা। আজ সরকারের অবস্থান স্পষ্ট করতে আসরে নামলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। জানিয়ে দিলেন 1993 মুম্বাই সিরিয়াস বিস্ফোরণের চক্রী তথা ভারতের মোস্ট ওয়ান্টেড অপরাধীর পাকিস্তানের বহাল তবিয়তে থাকার অকাট্য নথি প্রমাণ ভারতের হাতে রয়েছে। তাকে দেশে ফিরিয়ে আনা হবে, সেজন্য যা হয় হোক। এজন্য পাকিস্তানকে যদি বোঝাতে হয়, দরকারে চাপ দিতে হয়, তাই করা হবে। আমরা দাউদকে হাতে নেবই। হরিভাইয়ের আগে সংসদে এক লিখিত জবাবে বলেছিলেন, দাউদ কোথায় জানা নেই সরকারের। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলির রাডারে দাউদ নেই। তার গতিবিধির ব্যাপারে স্পষ্ট তথ্য প্রমাণ পেলে তাকে দেশে প্রত্যার্পণের মাধ্যমে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হবে। আজ সরকারের অবস্থান জানাতে গিয়ে রাজনাথ পাকিস্তানকে কাঠগড়ায় তুলে বলেন, দাউদের সে দেশে থাকার ব্যাপারে পাকিস্তানকে যাবতীয় তথ্য নথি প্রমাণ তুলে দেওয়া হলেও তারা তাকে খুঁজে বের করার ব্যাপারে কিছুই জানে না। কিন্তু দাউদকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে কোনো চেষ্টাই বাদ রাখবে না ভারত। दाऊद इब्राहिम के पाकिस्तानी पासपोर्टों और पाकिस्तान में उसके कथित पतों सहित उससे संबंधित अन्य ब्यौरा समय समय पर पाकिस्तान को इस अनुरोध के साथ मुहैया कराया जाता रहा है कि वे उसका पता लगाएं और उसे भारत को सौंप दें, क्योंकि इंटरपोल से उसके खिलाफ रेड कॉर्नर नोटिस जारी करवाने वाला देश यह भारत है। अध्यक्ष महोदया, पाकिस्तान ऐसे व्यक्ति का पता लगाने के लिए बाध्य है जिसके बारे में रेड कॉर्नर नोटिस जारी किया गया है, ताकि नोटिस जारी करने वाला देश उस व्यक्ति के संबंध में प्रत्यार्पण, निर्वासन, जिसे एक्स्ट्राडिशन भी कहते हैं, या अन्य कोई अन्य कानूनी प्रक्रिया प्रारंभ कर सके। पाकिस्तान को पर्याप्त दस्तावेजी और अन्य साक्ष्य सौंपे जाने के बावजूद पाकिस्तान दाऊद इब्राहिम का पता लगाने तथा कानूनी प्रक्रिया आरंभ करने में पूरी तरह से विफल रहा है। यह भी कहना चाहूंगा विनम्रता के साथ कि पाकिस्तान को चाहे हमें परसू करना हो, चाहे पाकिस्तान पर हमें प्रेशर बिल्डअप करना हो, हम दाऊद को लाकर ही रहेंगे। ब्यूरो रिपोर्ट, खबर त्रिपुरा। আয়ের সঙ্গে সঙ্গতিহীন মামলায় বেকসুর খালাস পেলেন এআইএডিএমকে সুপ্রিমো জয়ললিতা। জয়ললিতা সহ অন্য 3 জনকেও এই মামলায় বেকসুর খালাস করেছে কর্ণাটক হাইকোর্ট। এই রায়ের উপর উল্লাসে ফেটে পড়েছে এআইএডিএমকে সমর্থকরা। আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় বেকসুর খালাস পেলেন জয়ললিতা। জয়ললিতা সহ অন্য 3 জনকেও এই মামলায় বেকসুর খালাস করেছে কর্ণাটক হাইকোর্ট। প্রায় 20 বছর ধরে চলছিল এই মামলা। সেপ্টেম্বরে জয়ললিতা সহ 4 জনকে দোষী সাব্যস্ত করে বেঙ্গালুরুর বিশেষ আদালত 4 বছরের জেল সাজা হয় জয়ললিতার। 100 কোটি টাকা জরিমানাও হয় তার। বাকিদের 10 কোটি টাকা করে জরিমানা হয়। পরে সুপ্রিম কোর্ট জয়ললিতার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে। এরপর বিশেষ আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টেও দ্বারস্থ হন জয়ললিতা। 3 মাসের মধ্যে আপিল মামলার রায় দিতে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সময়সীমা পেরোনোর একদিন আগে রায় দিল কর্ণাটক হাইকোর্ট। রায়ে বেকসুর খালাস করে দেওয়া হয়েছে 4 জনকে। এরপর আর নির্বাচনে লড়তে বাধা রইল না জয়ললিতার। এই দিনের রায়ের পর আদালতের বাইরে এবং তামিলনাড়ুতে উল্লাসে ফেটে পড়েন এআইএডিএমকে সমর্থকরা। জয়ললিতার বাসভবনের সামনে উৎসবের পরিবেশ। সংসদেও এআইএডিএমকে সংসদরা একে অপরকে মিষ্টি খাইয়ে আনন্দে মেতে ওঠেন। That the Karnataka High Court acquitted Jayalalitha and others. So the next step is either the Karnataka government has to file specially petition against this judgment before the Honorable Supreme Court. If in case the Karnataka government or the prosecuting authority fail to file the SLP against this acquittal judgment, then anyone can file a specially petition against the judgment, because Supreme Court already held in number of cases anyone can set the criminal law in motion. Even filing the criminal appeal also it happens, because if the government machinery fail to challenge the order against the criminal, the corruption and all. এদিকে আয়ের সঙ্গে সঙ্গতিহীন মামলায় কর্ণাটক হাইকোর্টের রায়ে বেকসুর খালাস পাওয়ার পর এআইএডিএমকে নেত্রী জয়ললিতা বললেন, এটা আসলে ন্যায়ের জয়। তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী আরও বলছেন, এই রায়ে প্রমাণ হলো তিনি অন্যায় কিছুই করেননি।
তামিলনাড়ুর মানুষের স্বার্থে কাজ চালিয়ে যাওয়ার কথাও তার প্রাথমিক প্রতিক্রিয়া জানিয়েছেন আম্মা। জয়ললিতা স্পষ্ট জানিয়েছেন এই রায় তার কাছে খুবই তৃপ্তিদায়ক। তিনি বলেছেন, আমার গায়ে যে কালি ছেটানো হয়েছিল এই রায়ে তা মুছে গেল। বিরোধী পক্ষ আমার প্রতি যে দোষারোপ করেছিল তাও মিথ্যা প্রমাণ হয়ে গেল। নিম্ন আদালতের রায়ের পর খুবই দুঃখে জয়ললিতা 237 জন ভক্ত আত্মঘাতী হয়েছিলেন। আজকে জয়ের দিনে জয়ললিতা তাদের কথা স্মরণ করছেন। বলেছেন, ধৈর্য রাখতে পারলে তারাও আজকের উৎসবে সামিল হতে পারতেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 21 জন যাত্রীর, আহত আরো 30 জন। ঘটনা জম্মু কাশ্মীরের উধমপুরে। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় জম্মু কাশ্মীরের উধমপুরে 21 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরো 30 জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। জেলার ডেপুটি কমিশনার জানিয়েছেন, লাট্টি বেল্ট থেকে উধমপুর যাওয়ার পথে মাঝে মারুটি বেল্টের কাছে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। সামান্য আহতদের স্থানীয় হাসপাতালে এবং গুরুতর আহতদের হেলিকপ্টারে করে জম্মু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। अभी तक जो रिपोर्ट आई है 21 जो है उनकी मौत हो चुकी है और 32 अशखास जो है वो जख्मी हुए हैं। इसके लिए हम तफ्तीश करेंगे, इन्वेस्टिगेशन चल रही है, केस हमने रजिस्टर कर लिया है। तफ्तीश के दौरान ही हमें पता लगेगा कि क्या वजूहात थी जिसकी वजह से ये एक्सीडेंट हुआ। डॉक्टर्स को तो हमारी कोशिश गवर्नमेंट की यही थी कि किसी तरीके से हम उस जगह पहुंचकर जितने लोगों की जान बचाई जा सकती है उनको बचाया जाए। नहीं, रेस्क्यू ऑपरेशन तो अभी जारी है, क्योंकि एक चॉपर ने जहाँ से 6 आदमी शिफ्ट किए हैं, अब शायद और भी शिफ्ट करने पड़े। जो हमारे को गवर्नमेंट से हो सकेगा हम इनको, जो भी हमारे से बन पाएगा, जो हमारे पास में है, इनको पूरी मेडिकल सुविधा दी जाएगी ताकि जो लोग अभी इंजर्ड है वो जल्दी से जल्दी स्वस्थ हो। আহতদের মধ্যে অন্তত 6 জনের অবস্থা সংকটজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসকরা। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে গভীর শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক শোক বার্তায় মোদী বলেছেন, জম্মু ও কাশ্মীর থেকে খারাপ খবর, উধমপুরের বাস দুর্ঘটনায় ভীষণ দুঃখ পেয়েছি। মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা, আহতদের জন্য প্রার্থনা। একই সঙ্গে ঘটনার বিস্তারিত রিপোর্ট চেয়েও পাঠিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। রাজ্যের 2 কৃতি ক্ষুদে বিজ্ঞানী জাপানে যাচ্ছে। তাদের সোমবার মহাকরণে সংবর্ধনা দেন শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের তরফে তাদেরকে জাপানে পাঠাচ্ছে। মোট 50 জন ক্ষুদে বিজ্ঞানী অংশগ্রহণ করবে ভারত থেকে। জাপান যাচ্ছে রাজ্যের 2 ক্ষুদে বিজ্ঞানী। সোমবার মহাকরণে তাদের সংবর্ধনা দেন শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী। প্রতিভাবান এই 2 ক্ষুদে বিজ্ঞানীরা হল শিশুবিহার স্কুলের অনুব্রত নাথ এবং আখালিয়া ছড়া হাই স্কুলের বিশু নায়েক। রাজ্যের এই 2 কৃতি ছাত্রের মডেল দিল্লিতে জাতীয় বিজ্ঞান মেলার প্রদর্শনের পর তাদের বাছাই করা হয়। ভারত থেকে মোট 50 জন ছাত্রছাত্রী 7 দিনের শিক্ষামূলক ভ্রমণে জাপানের উদ্দেশ্যে রওনা হবে আগামী 16 মে। কেন্দ্রীয় সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক তাদের সেই দেশে পাঠাচ্ছে। খুব আনন্দিত যে আমাদের 2 জন ক্ষুদে বিজ্ঞানী, তাদের জীবন মাত্র শুরু হয়েছে অনুব্রত নাথ এবং বিশু নায়েক। তারা দেশের হয়ে জাপানে যাচ্ছে, বিজ্ঞান প্রযুক্তির দেশে যাচ্ছে এবং সেখানে তারা তাদের 7 দিনের একটা স্টাডি ট্যুর সেই জন্য যাচ্ছে। এবং আপনারা ইতিমধ্যে শুনেছেন যে তাদের আমাদের দেশের সর্বোচ্চ পর্যায়ে যেখানে সিলেকশন হয়, আমরা তো ছেলে মেয়েদের নিয়ে এটা প্রতি বছরই আমাদের রাজ্যে একটা গবেষণা কর্মী কাজ স্কুল লেভেলের ছেলেদের নিয়ে হয়। তারা মডেল তৈরি করে তাতে কম্পিটিশান হয়। এইভাবে করেই কিন্তু তারা ন্যাশনাল লেভেলে গেছে এবং সেখানে সিলেক্টেড হয়েছে। এবং তারা শুনেছেন 2 জনের 2টো মডেলের বিষয়, এবং এগুলো যদি সাকসেসফুলি করা যায় নিশ্চয়ই আমাদের দেশ উপকৃত হবে। আমরা ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মেলাপুর থানার অন্তর্গত চর এলাকা থেকে ধৃত 26 জন রোহিঙ্গাকে 3 মাসের কারাদণ্ড প্রদান করেন সুনামুর আদালত। এছাড়া তাদের সাথে ধৃত বাড়ির মালিক কুরবান আলী ও কাশ্মীরের বাসিন্দা আব্দুল রামদুরকে মঙ্গলবার ফের আদালতে তোলা হবে। মেলাঘর পুর পরিষদের চর এলাকার কুরবান আলীর বাড়ি থেকে আটক
25 জন রোহিঙ্গাকে 3 মাসের কারাদণ্ড প্রদান করেন সোনামুড়া আদালত। এদের মধ্যে শিশু ও মহিলা রোহিঙ্গাদের রাজধানী নরসিংদীস্থিত হোমে পাঠানো হয়েছে এবং পুরুষ রোহিঙ্গাদের সোনামুড়া মহকুমা কারাগারে পাঠানো হয়েছে। 3 মাস পর তাদের সাজার মেয়াদ শেষ হলে তাদের বাংলাদেশে পোস্টব্যাক করা হবে। এদিকে সোমবার এই রোহিঙ্গাদের সাথে ধৃত বাড়ির মালিক কোরবান আলী ও কাশ্মীরি ব্যক্তি আব্দুল রশিদ ধরকে মঙ্গলবার পুনরায় আদালতে সোপর্দ করার নির্দেশ দেন মাননীয় বিচারক দেবলীনা কিলিকদার। উল্লেখ্য, মেলাগড় থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে মেলাগড় চর এলাকার কোরবান আলীর বাড়ি থেকে এক কাশ্মীরি সহ 26 জন পুরুষ, মহিলা ও শিশু মায়ানমারের রোহিঙ্গা সম্প্রদায়ের লোককে আটক করে শনিবার। আটক করা হয় বাড়ির মালিক কোরবান আলীকেও। আটক হওয়া রোহিঙ্গাদের মধ্যে রয়েছে 13 জন শিশু, 6 জন মহিলা ও 6 জন পুরুষ। তারা জানিয়েছে 4 বছর ধরে জম্মুতে উদ্বাস্তু হিসেবে কাজ করত তারা। মায়ানমারে সাম্প্রদায়িক হিংসার কারণে 4 বছর পূর্বে দেশ ছাড়ে তারা। কাশ্মীর থেকে কাজের সন্ধানে তারা ত্রিপুরার মেলাঘরে আসে। যদিও রোহিঙ্গাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে দাবি করেন কোরবান আলী ও কাশ্মীরি ব্যক্তিটি। এবং রশিদার এবং রোহিঙ্গাদের মুসলিম রোহিঙ্গাদের এখানে সোনামুড়া কোর্টে অ্যারেস্ট করে আনা হয়েছে মেলাগড় থানা থেকে। আজকে আবার তারা থানাতে মানে কোর্টে প্রডিউস করছে। কোর্ট কইছে যে কোরবান আলী এবং যে কাশ্মীরের রশিদ ধার আছে দুজন, তারারে কালকে আবার প্রডিউস করা হবে কোর্টে। আইওডে কয়া হয়েছে যে কোনোটা সিডি কল করা হয়েছে এবং সিডি দেখে সেরে পরবর্তী স্টেপ নেওয়া হইব। আর যে বাকি রোহিঙ্গা মুসলিমরা আছে তারা যেহেতু বাংলাদেশ হইয়া ইন্ডিয়াতে প্রবেশ করছে, তারা পুনরায় 3 মাসের জেল দেওয়া হয়েছে। আবার 3 মাসের জেল দেওয়া হয়েছে, তারপর 3 মাস জেল কাটার পরে তারা আবার বাংলাদেশে পুষব্যাক করা হইব। আজকে এটি মানে আদালতে সিদ্ধান্ত দিয়েছে। যারা শিশু এবং মহিলা আছে তারা নরসিংগড় জুবেনাইল রুমে পাঠানো হয়েছে। আর বাকি অন্য যারা পুরুষ আছে তারা সোনামুড়া জেল কাস্টডিতে আছে, তারাও জেল সেন্ট্রাল জেলে পরবর্তীতে পাঠানো হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। প্রয়াত হলেন রাজ্যের বৈদ্যুতিন মাধ্যমের বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষক প্রলয় ধর। শনিবার রাত 12:15 নাগাদ রাজধানীর আইএলএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে গভীর শোকাহত রাজ্যের সংবাদ মহল। চলে গেলেন রাজ্যের বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের অন্যতম প্রতিষ্ঠাতা, আকাশ ত্রিপুরার মুখ্য সাংবাদিক, রাজ্যের বিশিষ্ট সাংবাদিক, শিক্ষক প্রলয় ধর। শনিবার রাত 11:45 রাজধানীর আইএলএস হাসপাতালের ভেন্টিলেশনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 51 বছর। তার মৃত্যুতে রাজ্যের সংবাদ জগতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। তিনি প্যানক্রিয়াটাইটিস, মধুমেহ ও উচ্চ রক্তচাপ জনিত রোগে ভুগছিলেন। গত শুক্রবার রাতে পেটের ব্যথা নিয়ে তিনি আইএলএস হাসপাতালে ভর্তি হন। পরে অবস্থার অবনতি ঘটায় প্রথমে আইসিইউতে এবং পরে ভেন্টিলেশনে রাখা হয়। অবশেষে শনিবার রাতে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে মৃত্যুর কোলে ঢলে পড়েন বিশিষ্ট এই সাংবাদিক। মৃত্যুকালে তিনি রেখে গেছেন তার স্ত্রী, একমাত্র পুত্র এবং আত্মীয় পরিজনদের। প্রয়াত প্রলয় ধর ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধরের ছোট ভাই এবং রাজ্যের আরেক বিশিষ্ট সাংবাদিক সমীর ধরের ছোট ভাই। রবিবার সকাল 9টায় তার শবদেহ আইএলএস থেকে বের করে প্রথমে নিয়ে যাওয়া হয় তার কর্মস্থল আকাশ ত্রিপুরা ভবনে। সেখানে অশ্রুসজ্জল চোখে তাকে শেষ শ্রদ্ধা জানান তার সহকর্মীরা। সেখান থেকে তার শবদেহ নিয়ে যাওয়া হয় আগরতলা প্রেস ক্লাবে। সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ প্রেস ক্লাবের সদস্যরা। তারপর তার মৃতদেহ একে একে নিয়ে যাওয়া হয় শিক্ষক ভবন, প্যারাডাইস চৌমুহনীস্থিত প্যারাডাইস সংস্থা, বিজয় কুমার চৌমুহনীস্থিত তার ভাড়া বাড়ি হয়ে বাদারঘাটস্থিত তার পুরনো বাড়িতে। সেখানে তাকে শ্রদ্ধা জানান তার বড় ভাই তথা সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর সহ অন্যান্য বিশিষ্টজনেরা এবং তার অসংখ্য অনুরাগীরা। সবশেষে তার শবদেহ নিয়ে যাওয়া হয় বটতলা মহাশ্মশানে। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী মানিক দে, আগরতলা পৌর নিগমের মেয়র প্রফুল্লজিৎ সিনহা সহ রাজ্যের এবং বহিরাজ্যের অসংখ্য সাংবাদিক। অবশেষে বেলা 1টায় বটতলা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। তার মৃত্যুতে রাজ্যের সংবাদ জগতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। জাগিবে কাকি তব করুণ আখি, তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি।
মম সকল স্বপ্ন মম দুঃখ বেদন মম সকল স্বপ্ন তুমি ভরিবে সৌরভে নিশীথিনী সম তুমি রবে নীরবে হৃদয়ে মম ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। উত্তরপ্রদেশ থেকে জঙ্গি সংগঠন লস্কর-ই তৈবার এক সদস্য থেকে গ্রেপ্তার করল দিল্লি পুলিশের বিশেষ সেল। সন্দেহভাজন জঙ্গির নাম ইরফান। উত্তরপ্রদেশ থেকে জঙ্গি সংগঠন লস্কর-ই তৈবার এক সদস্যকে গ্রেপ্তার করল দিল্লি পুলিশের বিশেষ সেল। সেলের স্পেশাল কমিশনার এস.এন. শ্রীবাস্তব জানিয়েছেন, ধৃত ইন্ডিয়ান মুজাহিদিনের হয়েও কাজ করত। সন্দেহভাজন জঙ্গির নাম ইরফান, তার বয়স 50। গত সপ্তাহে বাহারাইচ জেলা থেকে ইন্ডিয়ান মুজাহিদিনের গ্রেপ্তার করা হয় সন্দেহভাজন জঙ্গি इरफान के। बहरेच यूपी से पकड़ा है। इरफान अलियास पप्पू मूलतः बहरेच का रहने वाला है, लेकिन वो कानून के पकड़ से दूर भागने के लिए वो नेपाल भाग गया था और वहाँ भैरवा में रहता था। इरफान पप्पू 1993 में 5 और 6 दिसंबर 1993 को जो बॉम्ब ब्लास्ट हुई थी, ऑल ओवर इंडिया बॉम्ब ब्लास्ट हुई थी, इसमें ये शामिल था। प्रोमिनेंटली जिनके नाम हैं डॉक्टर जलीस अंसारी, फजलुर रहमान और मोहम्मद आमिन और बाकी अन्य हैं, उनको पकड़ा था। और पकड़ने के बाद इनके खिलाफ केस दाखिल किया। इसी दौरान उसने पैरोल के लिए अप्लाई किया और उसे 2001 में पैरोल मिला। अपने ब्रदर की शादी के सिलसिले में उसे पैरोल मिली। जैसा कि उसकी पहले से ही मंशा बनी हुई थी, वो वापस लौट के नहीं जाना चाहता था और वो वहीं से भाग गया और वहां से भागकर वो कलकत्ता गया और कलकत्ता के बाद नेपाल चला गया। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মধ্যরাতে ঘরে ঢুকে লক্ষাধিক টাকা সহ স্বর্ণালঙ্কার লুটের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকা জুড়ে। ঘটনা বিশালগড়ে, পুলিশ ঘটনা তদন্ত করছে। মধ্যরাতে ঘরে ঢুকে লক্ষাধিক টাকা সহ স্বর্ণালঙ্কার লুটের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য বিরাজ করছে। ঘটনা বিশালগড় থানাধীন কৃষ্ণকিশোর নগর গ্রামে। ঘটনার বিবরণে জানা যায়, রবিবার মধ্যরাতে বিধান চৌধুরীর বাড়িতে একাকিত্বের সুযোগে এলাকার কুখ্যাত চোর হিসেবে পরিচিত সুভাষ দাসের নেতৃত্বে 5 জনের একটা দল হানা দেয়। বিধানের বড় ভাই বাড়িতে না থাকায় সুযোগ বুঝে চোরের দলটি বাইরে থেকে ঘরের টিনের বেড়া কেটে ছিটকারি খুলে ঘরে প্রবেশ করে। তখন বিধান চৌধুরী তার স্ত্রীকে নিয়ে অন্য রুমে ঘুমন্ত অবস্থায় ছিল। এমত অবস্থায় স্টিলের আলমারি ভেঙে নগদ 1,05,000 টাকা এবং 2 ভরি স্বর্ণালঙ্কার নিয়ে পালাবার সময় টের পায় বিধান চৌধুরী। তখন বিধান চৌধুরী প্রতিরোধ করার চেষ্টা করলে সুভাষ দাস তার চোখে ঘুষি মেরে মুহূর্তেই পালিয়ে যায়। প্রথম দরজা ভাঙছে, ঢুকছে ঘরে, ঢুকে আমরা তো হজা ঘুমাই রয়েছি। এবার গোটা চুলাকাটা শব্দ হয়েছি, উঠছি, তারপর সেগুলো একটা ভাঙছে নিয়ে এসে আমি বাড়ি তুলেছিলাম। এমনিতে আমার ঘুষি দিয়ে আমি হইয়া এখন উঠতে এসে আবার ওই তারা ডাক দিছি। যে আসতো তারা কি আপনি চিনছেন? হ্যাঁ চিনছি। কি নাম? সুভাষ দাস। তারা আসতো কয়জনের সঙ্গে? তারা চিনে রয়েছে আর সেটি লাগবে। আপনার করতে টাকা ছাড়া কি কি জিনিস নিয়েছে? স্বর্ণের জিনিস নিয়েছে 2 ভরি আর 1,05,000 টাকা নিয়েছে। কালকে রাত্রে প্রায় 3টার সময় তারা জানে যে আমরা হিজারাপুর শুনে টাকা পাইছি, এই টাকা পেয়ে গেছি। তারপরে আমার ভাই আসলো বাড়ির থাকার পরে ওই টাকা 1,45,000 টাকা এইটা দিচ্ছে সমীর চৌধুরী। তারপরে হ্যাঁ ওই দিকটা দরজাটা খুললা, টিন ভাঙ্গা দরজাটা খুলছে, খুললা গোডেজ থেকে টাকা লইছে। যেই মাত্র আমার ভাই সজাগ হয়েছে, হ্যাঁ দেখছে, দেখার পরে হ্যাঁ একটা ঘুষি দিয়ে আসিলা, উঠে দিছে দৌড়, দরজা তো আগেই খোলা। লগে আরো 3-4 জন আসলো, ওই 3-4 জন মনে হয় যে ওই বাংলাদেশি আছে।
উল্লেখ্য, দুই ভাই উৎপল চৌধুরী এবং বিধান চৌধুরী ঘটনার মাত্র একদিন আগে তাদের সাতকানির দুটি পুকুর লিজ দিয়ে 1,05,000 টাকা ঘরে রেখেছিল। ঘটনার পরদিন সকালে অত্যাচারিত বিধান চৌধুরী, সুনীল দাস, সুভাষ দাস এবং খোকন দাস সহ মোট 5 জনের বিরুদ্ধে বিশালগড় থানায় মামলা দায়ের করে। চোরের দলের প্রহারে বাড়ির মালিক বিধান চৌধুরী বিশালগড় মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। অবশ্য বিশালগড়ের দীর্ঘদিনের চোরের দলটি আজ ডাকাতের দলে পরিণত হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আসামিদের গ্রেপ্তারের কোনো খবর নেই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পুরনো বিবাদের জেরে হারাধন চৌধুরী ও তার পরিবারের লোকেরা রক্তাক্ত হল ওই এলাকার মনিন্দ্র মজুমদারের পরিবারের লোকেদের হাতে। ঘটনা ঋষ্যমুখ থানাধীন জয়পুর পঞ্চায়েতের বরজ কলোনিতে। পুরনো বিবাদের জেরে ঋষ্যমুখ থানার অধীন জয়পুর পঞ্চায়েতে বরজ কলোনিতে সংঘবদ্ধ হামলায় হারাধন চৌধুরী ও তার পরিবারের লোকেরা রক্তাক্ত হল ওই এলাকারই মনিন্দ্র মজুমদারের পরিবারের লোকেদের হাতে। ঘটনায় প্রকাশ, মনিন্দ্র মজুমদারের ছেলে শম্ভু মজুমদার ও অন্যান্যরা পান চাষ করার জন্য প্রতিবেশী হারাধন চৌধুরীর কাছ থেকে জমি লিজ নিয়েছিল। আর ওই চাষ জমি নিয়ে প্রায় বিবাদ লেগে থাকত দুই পরিবারের মধ্যে। একটা সময় জমিকে কেন্দ্র করে শম্ভু মজুমদার মেরে রক্তাক্ত করেছিল হারাধন চৌধুরীকে। সেই থেকে দুই পরিবারের বাক্যালাপ প্রায় বন্ধ। এর মধ্যে প্রায়ই হারাধন চৌধুরী পুকুর থেকে মাছ চুরি হচ্ছে দেখে হারাধন বাবু পুকুরের প্রতিদিন পাহারা দেন। রবিবারে যখন পাহারা দিচ্ছিলেন সেই সময় কেউ একজনকে পুকুরের পাড়ে দেখতে পান হারাধন বাবু। তিনি পুকুরের পাড়ে কে চিৎকার করলে একে একে বেরিয়ে আসে মনিন্দ্র মজুমদারের বাড়ির লোকজন। এদের মধ্যে শম্ভু মজুমদার এসে হারাধন চৌধুরীকে গালিগালাজ করেন ও ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। চিৎকার চেঁচামেচি শুনে হারাধন চৌধুরীর স্ত্রী বেলা চৌধুরী ও ছেলে সুব্রত চৌধুরী ছুটে এলে তাদের আশুতোষ মজুমদার, সুনীল মজুমদার ও সাধন মজুমদার আক্রমণ করে রক্তাক্ত করে। এ অবস্থায় ছুটে আসে প্রতিবেশীরা। প্রতিবেশীদের দেখে মজুমদার পরিবার স্থান ত্যাগ করে। আহত সুব্রত এবং তার মা বেলা চৌধুরীকে প্রথমে ঋষ্যমুখ হাসপাতাল এবং পরে অবস্থার গুরুত্ব বিচার করে বিলুনিয়া হাসপাতালে রেফার করা হয়। রাতেই ঋষ্যমুখ থানায় অভিযুক্তের নামে মামলা করেন বেলা চৌধুরী। আহতরা বর্তমানে বিলুনিয়া হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমি বাবার উঠে বাড়ির দিকে আনতেছি, বাবার বাড়ির দিকে আনতেছি। এবার উঠতেছি আমার বৃষ্টিকে লাগালে দিয়ে এবার আমার যা ইচ্ছে তা। এবার আমার মা, আমার চিকিৎসা আমার মা গেছে। মার গলার থেকে সোনার চেন আসলো, চেনটা নিচে এখন মারে এই মোটা লাঠি দিয়ে বাড়ি দিয়েছে। মার হাতটার দিকে অনেক টুলা আছে। এরপরে বাড়ি ডেরে দিয়ে এরপরে তারা বৃষ্টি ভাষা লাগালে আমরা এই জায়গা থেকে উচ্ছেদ করে দিব। আমরা বাড়ির মধ্যে তারা মানে বৃষ্টি ভাষা করছে। ওই তো সাধন মজুমদার, সুনীল মজুমদার, তারপরে সাধন মজুমদারের ছেলে সাধন মজুমদার আসছিল। তারা কি করে? তারা পার্টির কাজকর্ম করে। সুনীল মজুমদার পার্টির কাজকর্ম করে আর প্রত্যেকেই পাঞ্জি করেছে, কাজ টাজ করে। আর সুনীল আসুন্দর প্রায় দিন নেশা টেশা করে মানে বৃষ্টি ভাষা গালাগালি করে। আচ্ছা, এখন তোমরা কেস করেছো? হ্যাঁ, কেস করেছি, ঋষ্যমুখ থানায় কেস করেছো। বেলা চৌধুরী জানান, তাকে যখন আক্রমণ করা হয় সেই সময় তার গলার সোনার চেন ছিনিয়ে নেওয়া হয়। এই ঘটনায় যাদের নামধাম দিয়ে থানায় এফআইআর করা হয়েছে তাদের গ্রেপ্তার করা হয়েছে কিনা জিজ্ঞাসা করা হয় থানার ওসি রঞ্জিত দত্তকে। তিনি বলেন, উপযুক্ত কোনো প্রমাণ ছাড়া কাউকে গ্রেপ্তার করা যায় না। বিশেষ করে 7 বছর জেল হবে এমন আসামিকে একমাত্র গ্রেপ্তার করা যেতে পারে। এগুলো তো সাধারণ ঘটনা। তদন্ত সাপেক্ষে দেখা যাবে অপরাধীকে গ্রেপ্তার করা যায় কিনা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। চুরির তাণ্ডবের চাঞ্চল্য বিরাজ করছে এলাকা জুড়ে। ঘটনা তেলেমুড়া মোহরছড়ায়। গত রবিবার রাতে মোহরছড়া কয়েকটি দোকান সহ মোহরছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে তালা ভেঙে চুরির চেষ্টা করে চোরের দল। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে বেশ কয়েকটি তালা ভাঙলেও একটি দোকানের 25 ভরি রূপা ছাড়া আর কিছুই চুরি করেনি এই চোরের দলটি। ঘটনার বিবরণে জানা যায়, রবিবার রাত্রে কয়েকটি দোকান, একটি রাইস মিল, একটি বাড়িতেও চোরের দল হানা দেয়। ওই বাড়ির ঘরে সবকিছু উলটপালট করে। বাড়ির মালিক সুব্রত দাস জানায়, তার রান্নাঘরে চোরের দল ঢুকে রান্না করা খাবারও খেয়ে যায়। তবে ঘরের কিছু চুরি হয়নি। মোহরছড়া স্কুলের প্রধান শিক্ষকের কক্ষটির মধ্যে সবকিছুই ভাঙার চেষ্টা করে। পুলিশ একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। এমনি তালা ভেঙে লেছে আর কি। তালাটা ভেঙে সেটা আপনার অন্য জিনিস ধরতাম পারছি না, কি জিনিস নিচে ছিল বাইক নাই। কিসের দোকান এটা? এটা হইলো এমনি আছে সাইকেল রিক্সার, আর ওখানে এটার মধ্যে ডেগোটার মাল রাখে। খুব খারাপ হইতে পারে, কাজেই যাতে এরকম আর না হয় এটার লেগে ক্রমে একটা মিটিং 2 থানায় যখন পড়ছে, একটা মিটিং কল্যাণপুর থানায় হোক, একটা মিটিং তেলেমুড়া থানায় হোক, আমাদের এই এরিয়ার মধ্যে
রাত্রেবেলা তো সন্ধ্যার দিকে তো ঘর তালা দিয়ে রাখছে, রাত্রেবেলা তো ভোরবেলা এদিকে দিয়ে ঘরের তালা কে খুঁজছে খুঁজে পারছে। তো কিসের দোকান আছে এটা? এটা রাইস মিল। তো কি অনেক কিছু চুরি হয়েছে মনে করতেছে? না, এমনি তো কিচ্ছু করে এমনি তো ধানের বস্তা তো ইয়ে নাই, চুরি ঘর থেকে কিচ্ছু নিয়েছে না এমনিতে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ধর্মনগর থেকে কদমতলা যাবার পথে সোনারবাসা গ্রামে একটি বড় সেতু নির্মিত হয়, কিন্তু সেতুটি নির্মাণের কাজ শেষ হয়ে গেলেও কিন্তু রাস্তার অবস্থা বেহাল দশায় রয়ে গেল। ধর্মনগর থেকে কদমতলা যাবার পথে সোনারবাসা গ্রামে একটি বড় সেতু নির্মিত হয়। দীর্ঘ বছর পর সেতুটির কাজ সমাপ্ত হয়। সবথেকে বড় বিপত্তি, সেতুটির কাজ শেষ করে বাবুরা চলে যায়, কিন্তু সেতুর সংলগ্ন গলির রাস্তার প্রবেশ পথ অত্যন্ত খারাপ অবস্থায় রেখে যায়। পূর্বতন মূল রাস্তা থেকে সেতুটি নির্মিত হয় অনেক উঁচুতে, তাই সেতু থেকে নিচে গলির প্রবেশের মুখে পরিকল্পনা না করে মাটি দেবার ফলে সব ভেঙে পড়েছে, যার ফলে বৃষ্টি হবার ফলে গলির প্রবেশ মুখ কৃষিক্ষেতের মতো অবস্থা হয়। এলাকাবাসী জানান, কদমতলার পূর্ত দপ্তরের দায়িত্বপ্রাপ্ত এসডিও আশিস দেবরায়কে বলার পর উনি বলেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দেখবে। ইঞ্জিনিয়ার বলে যিনি কাজ করিয়েছেন তিনি দেখবেন। এই সেতুটির কাজ করিয়েছেন জেসি কন্ট্রাকশনের প্রিয়তোষ রায়, কিন্তু প্রশ্ন তার নিরসন কে করবে? আজকে বিগত প্রায় আমরা বছরখানেক থেকে ধরিয়া আমাদের এই রাস্তার আমাদের নিজের 5 থেকে 6 ফ্যামিলি থাকি আমরা বাড়িতে। তো আমাদের রাস্তার বেহাল অবস্থা। তো প্রথম তো তারা মাটি ফিলিং করে দিচ্ছে না। তো যখন পিডব্লিউডিতে যাওয়া হলো, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে গেলাম আমরা। তো যাওয়ার পর উনি বললেন ওনার এসডিওকে, কদমতলার এসডিও মশাই আশিস দেবরায়, তো উনি এসে দেখলেন ওনার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, কিছু মাটি ফেলা হলো। তো তারপর আমি আবার নিজে গেলাম আবার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে। যাওয়ার পর উনি বললেন এসডিও বাবু দেখবে। এসডিও বাবুর কাছে ফোন করার পর উনি ফোন রিসিভ করে বলেন আমার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দেখবে। এই সমস্ত গাফিলতি করতে করতে বর্ষা এসে গেল। বর্ষার সময় আজ আমাদের ওঠানামাতে অনেক বিপজ্জনক। ওরা যখন কাজ করে ওরা বলেছিল পুরো রাস্তাটা আমাদেরকে একদম সমান করে মিলিয়ে দেবে, কিন্তু ওরা ব্রিজ করার পর, ব্রিজের পর আর ওরা মানে ফুলফিল করেনি ওদের কমিটমেন্ট। হয়েছে দিব করিয়া তখন তো মানে দিছে না, ওই মতো মাটি পড়ে গেছে আর কোনো পাত্তা নাই। দিব তো এরকম ওই তো রাস্তায় আপনার উঠতে উঠতে ফোড়তে যায়। এবার গাড়ি তোলা না কিছু নেই, এরকম অবস্থা। ওই তো গাড়ি আছে। ওই গলির পাশাপাশি আরেকটি গলি রয়েছে যেখানে একটি মাত্র বাড়ি। ওই বাড়ির মালিক সুশান্ত নাথ। স্থানীয় বাসিন্দা অভিযোগ করেন সুশান্ত নাথ পিডব্লিউডির ইঞ্জিনিয়ার হবার ফলে তার বাড়িতে যাওয়ার রাস্তা সুন্দরভাবে করা হয়েছে। ব্যাপার রাস্তাটা তো আগে নিচু ছিল, ব্রিজটা হয় 10-12 ফুট উঁচু করেছে। আমরা তখন আমাদের এই রাস্তাটা করিয়ে দেওয়ার কথা ছিল। তারা বলছে ঠিক আমরা রাস্তাটা ঠিক করে দিব, কিন্তু যখন তারা কাজ শেষ করে চলে গেল, তারা আমাদের আর কাজটা করে নাই, রাস্তাটা করে নাই। এইভাবে আমরা দেখেন কত কষ্ট আমরা যাওয়া আসা করতেছি।